ক্রীড়াঙ্গনে বড় এক বিস্ফোরণ। বেলুচিস্তানে হামলার জেরে এবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সাথে বিশ্বকাপ ম্যাচ বয়কটের ঘোষণা দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। আরও থাকছে ডেস্ক রিপোর্টে। ক্রিকেট বিশ্বে ফের উত্তাপ ছড়াচ্ছে ভারত পাকিস্তান বৈরিতা। আসন্ন বিশ্বকাপে ভারতের সাথে বহুল প্রতীক্ষিত লড়াইটি বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি। ক্রীড়া অঙ্গনের সবচেয়ে হাই ভোল্টেজ এই ম্যাচটি নিয়ে অনিশ্চয়তা এখন চরমে। পিসিবি জানিয়েছে বেলুচিস্তানে সাম্প্রতিক হামলার নেপথ্যে ভারতকে সরাসরি দায়ী করছে তারা। রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তার বিষয়টি সামনে রেখেই চিরপ্রতিদ্বন্দ্বীদের সাথে কোনো ধরনের ম্যাচ না খেলার এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এমন ঘোষণায় ক্রিকেট বিশ্বে শুরু হয়েছে তোলপাড়, যা আইসিসির জন্য এক বড় চ্যালেঞ্জ। ক্রীড়া ও রাজনীতির এই সংঘাতের ফলে কোটি কোটি ক্রিকেট ভক্তের প্রিয় এই লড়াইয়ের ভবিষ্যৎ এখন গভীর অন্ধকারে। লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে এবং এক সময়ের অত্যন্ত প্রভাবশালী নেতা সাইফ আল ইসলাম গাদ্দাফিকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার লিবিয়ার জিনতান শহরে তিনি নিহত হন। সেখানে তিনি গত এক দশক ধরে আত্মগোপনে ছিলেন। লিবিয়ার একসময়ের দুর্দণ্ড প্রতাপশালী শাসক ছিলেন মুয়াম্মার গাদ্দাফি। মনে করা হতো বাবার মৃত্যুর পর লিবিয়ার শাসনভার নেবেন তার ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই সাইফ আল ইসলামকে গুলি করে হত্যা করা হয়েছে। গত ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার লিবিয়ার জিনতান শহরে ৫৩ বছর বয়সী সাইফকে গুলি করে হত্যা করা হয়েছে। আল জাজিরার একজন সাংবাদিক এবং সাইফের একজন উপদেষ্টা এই খবরটি নিশ্চিত করেছেন। তবে কে বা কারা তাকে মেরেছে তা এখনও পরিষ্কার নয়। বাবার আদরের ছেলে থেকে ফেরারি আসামি সাইফ ছিলেন খুবই শিক্ষিত। তিনি লন্ডনের বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছিলেন এবং লিবিয়ার সাথে পশ্চিমা দেশগুলোর বন্ধুত্ব তৈরিতে কাজ করছিলেন। দেখতে সুদর্শন এবং ভালো বক্তা হওয়ায় অনেকেই তাকে পছন্দ করতেন। তিনি বাবার শাসনের আধুনিক মুখ হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু ২০১১ সালে যখন লিবিয়ায় যুদ্ধ শুরু হয় বা আরব বসন্ত শুরু হয়, তখন সব পাল্টে যায়। সাইফ বলেছিলেন, আমরা লিবিয়াতেই লড়ব এবং লিবিয়াতেই মরব। যুদ্ধের সময় তার বিরুদ্ধে সাধারণ মানুষের ওপর অত্যাচার চালানোর অভিযোগ ওঠে। আন্তর্জাতিক আদালত তাকে খুঁজছিল। ২০১১ সালে তার বাবা মুয়াম্মার গাদ্দাফিকে বিরোধীরা হত্যা করে। সাইফ তখন পালানোর চেষ্টা করতে গিয়ে জিনতান শহরে ধরা পড়েন। দীর্ঘ সময় জেল খাটার পর ২০১৭ সালে তিনি মুক্তি পেলেও প্রাণের ভয়ে ওই শহরেই লুকিয়েছিলেন। যে শহরটি গত ১০ বছর ধরে তার গোপন আস্তানা ছিল, শেষ পর্যন্ত সেই শহরেই তার মৃত্যু হল। ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর অফিসে অভিযান চালিয়েছে প্যারিসের প্রসিকিউটররা। ইউরোপের ইন্টারপোলের পোলের সহায়তার সাইবার অপরাধ দমনে বিশেষজ্ঞ পুলিশ এই অভিযান পরিচালনা করেছে। প্যারিসে ইলন মাস্কের এক্স অফিসে ফরাসি সাইবার পুলিশ তল্লাশি চালিয়েছে। প্ল্যাটফর্মটিতে ঘৃণা ছড়ানো এবং আপত্তিকর ভিডিও বন্ধ না করার অভিযোগে এই তদন্ত শুরু হয়েছে। এমনকি ইলন মাস্ককে আগামী বছর জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। মূলত ইউরোপের কঠোর ইন্টারনাল আইন মানতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ফ্রান্স সরকার মনে করছে ইলন মাস্কের এই প্ল্যাটফর্মটি নিয়ম মেনে চলছে না। তাই মঙ্গলবার সকালে প্যারিসের পুলিশ সরাসরি তাদের অফিসে ঢুকে পড়ে এবং সব তথ্য এবং কম্পিউটার চেক করা শুরু করে। মূলত কিছু বিষয় নিয়ে তদন্ত চলছে, যেমন অনলাইনে মানুষ একে অপরকে গালিগালাজ বা ঘৃণা ছড়াচ্ছে কিনা, ইতিহাসে ঘটে যাওয়া কোনো বড় ঘটনা নিয়ে মিথ্যা ছড়ানো হচ্ছে কিনা, শিশুদের জন্য ক্ষতিকর কোনো ছবি বা ভিডিও প্ল্যাটফর্মটিতে আছে কিনা, এআই ব্যবহার করে বানানো নকল বা আপত্তিকর ভিডিও আটকানো হচ্ছে কিনা। ফ্রান্সের আইন খুব কড়া। তারা মনে করছে এক্স এসব খারাপ জিনিস সরাতে অলসতা করছে। তাই তারা বড় কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের জন্য ২০২৬ সালের এপ্রিলে তলব করেছেন। ইরানের গণমাধ্যমের তথ্য মতে হাইপারসনিক মিসাইল ফাত্তার ভয়ে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ওমান সাগর থেকে পিছু হটে আবার সাগরের অবস্থান নিয়েছে। আরও থাকছে ডেস্ক রিপোর্টে। ইরানের হাইপারসনিক মিসাইল ফাত্তার ভয়ে ওমান সাগর থেকে পিছু হটেছে মার্কিন শক্তিশালী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন। মাত্র ২ মিনিটের মধ্যে আঘাত হানতে সক্ষম এই মিসাইলের হাত থেকে বাঁচতে মার্কিন জাহাজটি ট্রান্সপন্ডার বন্ধ করে আরব সাগরে গা ঢাকা দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধাংদেহী মনোভাব এখন ইরানের সামরিক শক্তির কাছে এক বড় পরাজয়ের মুখে পড়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো যুদ্ধের বড় বড় বুলি দেন, কিন্তু পেন্টাগন খুব ভালো করেই জানে ইরানের
তেহরানের এই হাইপারসনিক মিসাইল কতটা ভয়ঙ্কর। এই মিসাইলটির গতি এত বেশি যে এটি ছোড়ার মাত্র 120 সেকেন্ড বা 2 মিনিটের মধ্যে মার্কিন রণতরীকে সাগরের তলায় পাঠিয়ে দিতে সক্ষম। আমেরিকা বুঝতে পেরেছে এই মিসাইলের সামনে তাদের সব আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা খেলনা মাত্র। তাই কোনো ঘোষণা ছাড়াই নীরবে ওমান সাগর ছেড়ে পালিয়ে আরব সাগরের আড়ালে আশ্রয় নিয়েছে মার্কিন এই যুদ্ধজাহাজটি। শুধু পালিয়েই ক্ষান্ত হয়নি, নিজেদের অবস্থান গোপন করতে জাহাজের সিগন্যাল বা ট্রান্সপন্ডার পর্যন্ত বন্ধ করে রেখেছে। অর্থাৎ বাঘের ভয়ে এখন বিড়াল হয়ে লুকিয়ে থাকার মতো দশা বিশ্বের তথাকথিত মোড়লদের। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির হুঙ্কার আর ফাত্তাহ মিসাইলের গতির কাছে শেষমেশ হার মানল ট্রাম্পের তর্জন গর্জন। মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ এখন আর ওয়াশিংটনের হাতে নেই, বরং এটি এখন তেহরানের হাইপারসনিক গতির ইশারায় চলছে। ঢাকাই চলচ্চিত্রের আলোচিত জুটি পরিমণি ও শরীফুল রাজের বিচ্ছেদ নিয়ে জল কম ঘোলা হয়নি। দীর্ঘদিনের সেই কৌতূহল ও তৃতীয় পক্ষের গুঞ্জন নিয়ে এবার একটি বেসরকারি টেলিভিশনে মুখ খুললেন অভিনেত্রী পরিমণি। আরও থাকছে ডেস্ক রিপোর্টে। পরিমণি ও রাজের বিচ্ছেদের পর কেটে গেছে বেশ কিছুটা সময়। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিমণি স্পষ্ট করেন, কোনো তৃতীয় পক্ষের কারণে নয়, বরং কেবল সঠিক বোঝাপড়ার অভাবেই ভেঙেছে তাদের সংসার। তিনি জানান, সংসার টিকিয়ে রাখার চেষ্টা বা পারস্পরিক সমর্থনের জায়গাটিতে রাজের যথেষ্ট ঘাটতি ছিল। সন্তান শাহিম মোহাম্মদ রাজের দায়িত্ব নিয়ে রাজের প্রতি নিজের প্রত্যাশার কথাও জানান এই অভিনেত্রী। পরিমণির দাবি, রাজের সন্তানের খোঁজ নিতে না পারার বিষয়টি একটি ভুল ধারণা। তিনি চান রাজ নিজের উপর বিশ্বাস রেখে একজন বাবা হিসেবে নিজের দায়িত্বগুলো নিজে থেকেই উপলব্ধি করুক। ব্যক্তিগত টানাপোড়েন পেছনে ফেলে দুজনেই এখন ব্যস্ত পেশাগত কাজ নিয়ে। পরিমণি সম্প্রতি চঞ্চল চৌধুরীর বিপরীতে শাস্তি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে। অন্যদিকে শরীফুল রাজের হাতেও রয়েছে বনলতা এক্সপ্রেস ও জীবন অপেরার মতো বেশ কিছু চলচ্চিত্র। নারী টি-20 বিশ্বকাপ বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার রেশ কাটতে না কাটতেই এলো আরো এক সুখবর। টুর্নামেন্ট দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার হিসেবে আইসিসি র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন সোবহানা মোস্তারি ও নাদিয়া আক্তার সহ ট্রাইকিশদের ক্রিকেটাররা। আরও থাকছে ডেস্ক রিপোর্টে। নারী টি-20 বিশ্বকাপ বাছাই পর্বে টানা 7 ম্যাচ জয়ের সুফল পেলেন বাংলাদেশের মেয়েরা। আইসিসি প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে ট্রাইকিশ ক্রিকেটারদের। টুর্নামেন্টে 262 রান করে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রাহক সোবহানা মোস্তারের এক লাফে 16 ধাপ এগিয়ে উঠে এসেছে 36 নম্বরে। ব্যাটারদের তালিকায় উন্নতি হয়েছে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও দিলারা আক্তারেরও। 3 ধাপ এগিয়ে জ্যোতি এখন 19 নম্বরে এবং দিলারা উঠে এসেছেন 65 নম্বরে। অন্যদিকে বল হাতে 8 উইকেট নেওয়ার নাহিদা আক্তার 8 ধাপ এগিয়ে বোলারদের তালিকায় 28তম স্থান দখল করেছেন। শুধু বাংলাদেশেই নয়, র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের ক্রিকেটারদেরও। তবে বাছাই পর্বে বাংলাদেশের ক্রিকেটারদের এমন দাপুটে উত্থান আগামী বিশ্বকাপের মূল আসরে নিগার সুলতানা বাহিনীদের বাড়তি আত্মবিশ্বাস যোগাবে। রুশ তেল বর্জন আর শুল্ক হ্রাসের নতুন সমীকরণে বিশ্ব রাজনীতিতে বইছে পরিবর্তনের হাওয়া। ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদীর এই ঐতিহাসিক বাণিজ্য চুক্তি নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর আরোপিত বাণিজ্য শুল্ক কমিয়ে 18% করার বড় ঘোষণা দিয়েছেন। তবে এর পেছনে রয়েছে একটি কঠিন শর্ত। আমেরিকার সাথে নতুন এই বাণিজ্য সুবিধা পেতে রাশিয়া থেকে তেল আমদানির পুরোপুরি বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। এই চুক্তির ফলে বৈশ্বিক ভূ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ট্রাম্প প্রশাসনের এই কৌশল মূলত রাশিয়াকে অর্থনৈতিকভাবে একঘরে করার একটি বড় চাল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিনিময়ে ভারত ও মার্কিন বাজারে তাদের পণ্যের বড় সুযোগ নিশ্চিত করল। এই সমঝোতা কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর সুদূর প্রবাসের প্রভাব পড়বে বিশ্ব জ্বালানি বাজারেও। বাণিজ্য নীতি ও কূটনৈতিক সম্পর্ককে নতুন রূপ দেওয়া এই চুক্তি আন্তর্জাতিক অঙ্গনে এখন আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু।